পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 9টা বেজে গেল ওদের। আর সাত তালুকদারের ছোট চাচা কাশেম তালুকদার, ওনার একমাত্র ছেলে রফিকুল তালুকদার। রফিকুল তালুকদারেরও 2 ছেলে ছিল, তবে ছোট ছেলেটি মারা গেছে বছরখানেক আগে। মারা গেছে বললে ভুল হবে, জমি জমা নিয়ে গ্রাম্য রেষারেষির জেরে তাকে নির্মমভাবে খুন করা হয়। রফিকুল তালুকদারের বড় ছেলে আশরাফুল তালুকদার নিজে স্টেশনে এসে ওদের সবাইকে নিয়ে গেলেন। স্টেশন থেকে হেঁটে যেতে মাত্র 5 মিনিটের পথ। গ্রামে কোনো আকাশছোঁয়া মস্ত বিল্ডিং না থাকলেও বিস্তর জায়গা জুড়ে চমৎকার একতলা একটা দালান বাড়ি আছে। এছাড়া বিশাল উঠানের 3 কোণ জুড়ে সারি বেঁধে রয়েছে কাঠ আর টিনের তৈরি ঐতিহ্যবাহী সব ঘর। প্রতি বছর ঈদ কিংবা পারিবারিক কোনো বড় অনুষ্ঠানে আরশাদ তালুকদার পুরো পরিবার নিয়ে এইখানে ছুটে আসেন। বাড়ির একপাশে আবার রয়েছে বিশাল পুকুর। গ্রামে পৌঁছে হাত মুখ ধুয়ে সবাই মিলে রাতের খাওয়া শেষ করে নিল। খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে এসে ঢুকলো দিব্য। দিয়ে ইতিমধ্যেই বিছানায় ঘুমিয়ে কাঁদা। নবনী জানালার পাশে দাঁড়িয়ে ঝোপঝাড়ের অন্ধকারের প্রাণে এক দৃষ্টিতে চেয়ে আছে। দিব্য ধীর পায়ে পেছন থেকে এগিয়ে এসে আলতো করে নবনীর কানের কাছে ফু দিল। আচমকে এই ছোঁয়ায় বেশ চমকে উঠল নবনী। আতঙ্কিত গলায় বলে উঠল, আল্লাহ। দিব্য হাসি মুখে বলল, আরে ভয় পাচ্ছ কেন? আমি। নবনী নিজের বুকে হাত রেখে ধাতস্থ হয়ে বলল, এভাবে পেছন থেকে ভূতের মতো আসার কি আছে? আমি আবার ভূতের মতো কখন আসলাম? নবনী নীরব রইল, তার চোখে মুখে কেমন যেন আচ্ছন্নতা। দিব্য তার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে নবনী? এনিথিং রং? রাতে ঠিকমতো খেতেও গেলে না, এখন আবার এমন বিষণ্ণ মুখ করে একা একা দাঁড়িয়ে আছো। নবনী ধীর পায়ে বিছানার দিকে এগোতে এগোতে নিচু গলায় বলল, কেমন মুখ করে? দিব্য চিন্তিত গলায় বলল, তোমাকে কেমন যেন অদ্ভুত লাগছে। ইদানিং তুমি খাওয়া দাওয়ায় ভীষণ অনিয়ম করছো। শরীরটা কি খারাপ লাগছে তোমার? নবনী বিছানায় পা তুলে বসলো, গায়ে কম্বলটা টেনে দিয়ে শুয়ে পড়ে আড়ষ্ট গলায় বলল, এমনই ভালো লাগছিল না বলে খাইনি, তেমন কিছু না। দিব্য নিজেও আর কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। উষ্ণ কম্বলের ভেতরে ঢুকেই নবনীকে নিজের বুকের বাঁ পাশে টেনে নিল। নবনীর স্বামীর বুকে উমে গুটিয়ে গেল। দিব্য কিছুক্ষণ নিস্তব্ধ থেকে চুলে আঙ্গুল চালাতে চালাতে মৃদুস্বরে জিজ্ঞেস করল, তাহলে কেমন কিছু? নবনী প্রত্যুত্তরে চট করে কিছু বলতে পারল না। ভিতরের সমস্ত কথা যেন কেমন গুলিয়ে যেতে লাগলো। মস্তিষ্ক সম্পূর্ণ শূন্য হতে মনে হলো তার। কিভাবে কোনো শব্দে অনুভূতিটা প্রকাশ করবে তা ভেবেই পাচ্ছিল না। অবশেষে বুকের ভেতরে তীব্র স্পন্দনটুকু সামলে নিয়ে নিচু স্বরে বলল, আপনি আবারও বাবা হতে চলেছেন। কথাটা বলে কেমন যেন আড়ষ্ট হয়ে জমে গেল নবনী। আসলে এখানে ভয় পাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, তবুও এক অদ্ভুত আজব অনুভূতির মেঘ ওকে ঘিরে ধরেছে। বিগত বেশ কিছুদিন ধরে সে মনে মনে সন্দেহ করেছিল। মৌনিতায় তাকে বুদ্ধিটা দিল। পরীক্ষা শেষের দিন সে একটু তাড়াতাড়ি বের হয়ে এসেছিল। দিব্য তাকে নিতে আসার আগে ও একটা ওষুধের দোকান থেকে 3-3টে প্রেগনেন্সি কিট কিনে নিয়েছিল, কিন্তু এত সব ঝামেলার মাঝে পরীক্ষা করার সুযোগ পাচ্ছিল না। আর যখন নিশ্চিত হওয়া গেল যে তারা সবাই কয়েকদিনের জন্য গ্রামে চলে আসছে, তখন দুপুরের পরপরই টেস্ট করে নেয়। অবাক করা বিষয় হলো 3বারই টেস্টের ফলাফল এসেছে পজিটিভ। তখন থেকে এখন পর্যন্ত নিজের ভেতরে এত বড় একটা খুশির খবর ও কীভাবে চেপে রেখেছিল তা একমাত্র নবনীই জানে। দিব্য অবশ্য প্রথমবারে নবনীর অস্পষ্ট কথাটা পুরোপুরি শুনতে পায়নি। সে নবনীর চুলে মুখ গুজে পুনরায় জিজ্ঞেস করলো, তোমার কথা ঠিক বুঝলাম না নবনী। কি বললে একটু স্পষ্ট করে বলো তো? নবনী একটা শুকনো ডুব গিলল, নিচু গলায় বলল, বলেছিলাম বোধহয় দিয়ার খেলার সাথী হিসেবে খুব শীঘ্রই নতুন কেউ একজন আসতে চলেছে। বিছানায় আমরা খুব দ্রুতই 3জন থেকে 4জন হয়ে যাব। পুরো কথার অর্থ উপলব্ধি করতে পেরেই যেন শীতল একটা তীব্র শিহরণ বয়ে গেল দিব্যর সমস্ত শিরা উপশিরায়। এক অজানা অনির্বচনীয় সুখানুভূতিতে এক মুহূর্তের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল সে। কথাগুলো যেন ওর গলার কাছে এসে আটকে গেল হঠাৎ। বাকরুদ্ধতা কাটিয়ে আকুল হয়ে জিজ্ঞেস করলো, তুমি সত্যি বলছো নবনী? দিব্যর প্রশস্ত বুক থেকে নিজের মাথাটা তুলে চাইল নবনী। অন্ধকারের মাঝেও সামনের মানুষটার
প্রতিক্রিয়া বোঝার আপ্রাণ চেষ্টা করলো সে। দিব্যর তো এই খবরে ভীষণ খুশি হওয়ার কথা, সে কি খুশি হয়নি? দিব্যর গভীর বিস্ময়কর আর প্রতিক্রিয়াহীন চোখ দুটোর প্রাণে সে বোকার মতো হালকা করে হাঁ-বোধক মাথা নাড়ল নবনী। দিব্য এক মুহূর্ত সময় নিল না, চট করে নবনীর মাথাটা পুনরায় নিজের বুকের সাথে সজোরে চেপে ধরল, আবেগঘন গলায় বলে উঠল, আই লাভ ইউ নবনী, আমি তোমাকে খুব ভালোবাসি। নবনীর হৃৎপিণ্ড যেন বিদ্যুৎ বেগে একটা তীব্র ধাক্কা লাগলো। সে কি সত্যিই ঠিক শুনেছে? এই কঠিন গম্ভীর লোকটা আজ নিজ মুখে এত সহজে কথাটা বলে দিল। সেই বহু কাঙ্ক্ষিত তিনটি শব্দ, যা শোনার জন্য দিনের পর দিন অস্থির হয়ে থাকতো নবনীর মন। নিজের অজান্তেই নবনীর চোখের কোণ বেয়ে দুফোঁটা তপ্ত আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল দিব্য শার্টের উপর। অবশেষে ফুঁপিয়ে উঠে বলল, আরেকবার বলুন প্লিজ। দিব্য ওর মুখটা দুহাতে আঙ্গুলিতে তুলে নিয়ে চুমু খেলো ললাটে, গভীর কণ্ঠে বলল, তোমাকে আমি ভালোবাসি নবনী, খুব 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 ভালোবাসি, আমার নিজের অস্তিত্বের চেয়েও অনেক বেশি ভালোবাসি। নবনী খিলখিল করে হেসে উঠল। দিব্যর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। দিব্য হঠাৎ উপলব্ধি করলো নিজের চোখের কোণ দুটো ভিজে উঠেছে। ইস, এভাবে বোধ হয় কত বছর ধরে মন খুলে কাঁদা হয়নি ওর। এক প্রচণ্ড সুখানুভূতি এসে জড়িয়ে ধরেছে ওদের দুজনকে। এত ভালো কেন লাগছে আজ সব কিছু? নবনী দিব্যর বুকে মাথা গুঁজে আদুরে গলায় বলল, এই এতটুকু একটা কথা স্বীকার করতে আপনি এতদিন লাগিয়ে দিলেন? বাড়ি অহংকারী লোক তো আপনি। দিব্য শব্দ করে হেসে ফেলল, তোমাকে তোমার উপহারের চমৎকার একটা রিটার্ন গিফট দিলাম। তুমি জানো না নবনী, নিজের অজান্তেই তুমি আমাকে কতটা কি দিয়েছ। আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ, খুশি দিয়েছ, আমার মন খুলে হাসতে শিখিয়েছ, ভালো লাগার অনুভূতিগুলো নতুন করে উপলব্ধি করিয়েছ। আমার ভেতরের ভাঙাছড়া মানুষটাকে তিল তিল করে জোড়া দিয়েছ তুমি। আমাকে চমৎকার একটা পরিবার উপহার দিয়েছ, আর আমার জীবনের সমস্ত অপূর্ণতাকে পূর্ণতায় ভরিয়ে তুলেছ। আর আজ তো পৃথিবীর সবচাইতে সেরা উপহারটাও দিয়ে দিলে। আমি আসলে তোমায় ঠিক কিভাবে ভালোবাসবো তা বুঝে উঠতে পারছি না। আজ আমার সত্যিই সব এলোমেলো লাগছে। নবনী দিব্যর বুকে তীব্র স্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে। নিজে মা হতে চলেছে জানার পর তার যতটুকু ভালো লেগেছিল, দিব্যর বুকে মাথা রেখে ওর মুখ থেকে এমন সহজ স্বীকারোক্তি শোনার পর তার চেয়ে দ্বিগুণ আনন্দ হচ্ছে। এই মানুষটা খুশি, এটাই যেন তার সবচেয়ে বড় খুশির কারণ। নবনী এক হাতে চোখের কোণের জলটুকু আলতো করে মুছে নিয়ে দুষ্টুমি ভরা গলায় বলল, বাহ, পেটে বাচ্চা আসতেই বুঝি বউয়ের প্রতি ভালোবাসার জোয়ার উছলে পড়ছে। দিব্য নবনীকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, ভালোবাসাবাসীর প্রাতিষ্ঠানিক পর্ব তো অনেক আগেই শেষ নবনী। এখন শুধু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় এভাবেই ভালোবেসে যেতে চাই। আপনি আমাকে সত্যিই এত বেশি ভালোবাসেন? নবনী কৌতূহলী গলায় বলল, আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি আমাকে বেশি ভালোবাসেন নাকি দিয়াকে? দুজনকে সমান। তোমরা দুজন ঠিক আমার হৃৎপিণ্ড আর মস্তিষ্কের মতো। দুটো যে কোনো একটা বন্ধ হয়ে গেলেই তো মানুষ আর বেঁচে থাকে না, তাই না? নবনী মৃদু হেসে বলল, ধরুন কোনো একটা কঠিন মুহূর্তে কখনো যদি আমার আর দিয়ার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হয়, তখন আপনি কাকে বাঁচাবেন? কথাটা শেষ করে চট করে মাথা তুলল নবনী। অন্ধকারের মাঝেও তীব্র কৌতূহল নিয়ে শটান তাকালো দিব্যর মুখের পানে। দেখা যাক এই কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে মহাশয় দিব্য তালুকদার কি করেন। মনে মনে বয়ে থাকলো অদ্ভুত একটা পৈশাচিক আনন্দ খেলা করে গেল নবনীর মন জুড়ে। দিব্য অবশ্য মোটেও বিচলিত বা দ্বিধাগ্রস্ত হলো না। নবনীর চোখের দিকে সে পর মুহূর্তে একদম স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, দিয়াকে। নবনী হেসে ফেলল, জানতাম, আমি ভেবেছিলাম এই উত্তরটা দিতে আপনি এক সেকেন্ড সময় নেবেন না। অবশ্য তবুও সামান্য একটু সময় আপনি ভাবার জন্য নিলেন। দিব্য মৃদু হেসে নবনীর থুতনিটা আলতো করে ধরে উঁচিয়ে ধরে চুমু খেয়ে বলল, শোনো নবনী, তোমার আর দিয়ার মধ্যে কাউকে বেছে নিতে হলে আমি সময় নিয়ে হলে অবশ্যই দিয়াকেই বাঁচব। কিন্তু যদি কখনো আমার নিজের জীবন আর তোমার মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়, তবে আমি এক মুহূর্ত সময় না নিয়ে নির্দ্বিধায় তোমাকেই বাঁচব। আর কিছু জানার বা বোঝার বাকি আছে মিসেস তালুকদার?
নিজানা, কুহু আর আনায়াকে একই সাথে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। রাতে খাওয়া দাওয়া শেষে তিনজনে মাত্র পাশাপাশি শুয়েছে। ঘরের নীরবতা ভেঙে আনায়া নিচু গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা নিজানা, কুহুর মুখে শুনলাম তোমাদের নাকি ডিভোর্স হতে চলেছে। নিজানা শান্ত গলায় বলল, হ্যাঁ। আনায়া বেশ কৌতূহলী গলায় বলল, সিরিয়াসলি? কিন্তু ট্রেনে তো সারা রাস্তা তোমাদের পাশাপাশি বসেই আসতে দেখলাম। দুজনের হাবভাব দেখে তো একবারও মনে হলো না তোমাদের মাঝে কোনো সমস্যা কিংবা দূরত্ব আছে। নিজানা হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, স্বামী স্ত্রী ছাড়াও আমাদের তো আগে থেকেই একটা পারিবারিক সম্পর্ক ছিল আনায়া। আমি সত্যিই চাই না ডিভোর্সের পর আমাদের সেই যোগাযোগ বা মুখ দেখা দেখিটাই একেবারে বন্ধ হয়ে যাক। আনায়া মৃদু মাথা নেড়ে আবারও প্রশ্ন করলো, তাহলে সত্যি বলতে ডিভোর্সের মূল কারণটা কি? ব্যাস, আমাদের দুজনের মধ্যে বোঝাপড়ার অভাব আর এমন দুআশাপূর্ণ একটা সম্পর্ক বয়ে বেড়ানোর চেয়ে না থাকাই তো ভালো, তাই না? আনায়া আরও কিছু একটা বলতে যেতে পাশে শুয়ে থাকা কুহু পাশ ফিরে শুলো। তারপর কথা কেটে দিয়ে বলল, মূল কারণটা হলো ভাইয়া বা নিজানা কেউ আসলে এই বিয়েটা মন থেকে করতে চায়নি। ভাইয়া অন্য কাউকে পছন্দ করতো, আর এখন তোমরা দুইজনেই দয়া করে ফিসফিসানি বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ো তো। আমার মারাত্মক ঘুম পাচ্ছে। আনায়া কিছুটা লজ্জিত হয়ে বলল, ও আই সি, ওকে, গুড নাইট কুহু। কুহু বিরস গলায় বলল, গুড নাইট। আনায়া অন্যদিকে মুখ ফিরিয়ে শুলো। নিজানা আলতো করে নিজের চোখের পাতা দুটো বুঝে ফেলল। কলরব শুনুন। পথ ধরে হাঁটতে হাঁটতে চট করে পেছন থেকে ফিরে তাকালো কলরব। পেছন থেকে আয়ানাকে হেঁটে আসতে দেখে সে কিছুটা অবাকই হলো। আশ্চর্য, মেয়েটা হুট করে তাকে এভাবে ডাকছে কেন? কলরব ব্রুজা কিছুটা কুচকে জিজ্ঞেস করলো, কিছু দরকার আপনার? আনায়া দীর্ঘায় ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি কোথায় যাচ্ছ নাকি? বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমাকে আপনি না বলে তুমি বলতে পারো। কলরব মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওপাশে বড় বড় অনেকগুলো খেজুর গাছ আছে। সকালে ওগুলো থেকে টাটকা রস নামানো হয়। আমি রস খাবো বলেই ওদিকে যাচ্ছিলাম। ওয়াও, খেজুরের রস? চলো, আমিও তোমার সাথে যাব। কলরব না করলো না। দুজনে পাশাপাশি গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর আনায়া একটু ইতস্ত করে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা কলরব, তুমি যে বিবাহিত, আমি তো তা জানতামই না। আবার এর মধ্যে শুনলাম তোমাদের নাকি ডিভোর্স হতে চলেছে। আচমকা এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলে? কলরব আর চোখে তাকালো আনায়ার দিকে। এ আবার হুট করে তার ব্যক্তিগত জীবন নিয়ে উঠে পড়ে লাগলো কেন? তবে মুখে কোনো অসন্তোষ না দেখিয়ে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, আসলে ছোটোখাটো কিছু জটিলতা আর ঝামেলা তৈরি হয়ে গেছে, এই আর কি। তুমি কি নিজানাকে একদমই বিয়ে করতে চাওনি? কলরব হালকা একটা নিঃশ্বাস ফেলে বলল, না, একেবারেই না। আসলে সত্যি বলতে আমি ওকে কখনোই সেভাবে পছন্দই করতাম না। আমার আগে অন্য একজনের সাথে সিরিয়াস প্রেম ছিল, কিন্তু আনফর্চুনেটলি তার সাথে বিয়েটা আর হওয়া হয়ে ওঠেনি। তাই বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হয়েছিল। কিন্তু বিয়ের পর বুঝলাম আমাদের একসাথে থাকা কোনোভাবেই সম্ভব না। ও আর আমি সম্পূর্ণ দুই মেরুর মানুষ। আনায়া মাথা নেড়ে বলল, সো স্যাড। কিন্তু এতদিন ধরে একটা ছাদের নিচে একসাথে থেকেও কি তোমাদের মধ্যে বিন্দুমাত্র বোঝাপড়া তৈরি হয়নি? কিংবা একে অপরের প্রতি অনুভূতির বহিঃপ্রকাশ? এতদিন থাকলে তো কিছুটা হলেও ভালোবাসা তৈরি হওয়ার কথা ছিল, তাই না? কলরব শুকনো হেসে উত্তর দিল, না, তা হয়নি। আসলে কি জানো, আমি আমার এক্সকে আজও এক মুহূর্তের জন্য বলতে পারিনি। এখনও মাঝরাতে হঠাৎ তার কথা মনে পড়লে বুকটা কেমন যেন হাহাকার করে ওঠে, প্রচণ্ড কান্না পায়। নিজানাকে আর যাই হোক, শেষ পর্যন্ত কিছুতেই মন থেকে মেনে নিতে পারলাম না। আসলে প্রথম ভালোবাসার মানুষকে কি চাইলেই অত সহজে বলা যায় বলো? আমার কথা বিশ্বাস না হলে কায়েফকে জিজ্ঞেস করতে
করে দেখতে পারো, ওরও তো এককালে এক ছিল, ও ভালো বুঝবে। কথাটা শেষ করে কলরব চট করে আয়নার মুখের দিকে তাকিয়ে তার মনের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করলো। তারপর চোখে মুখে দারুণ একটা অপরাধ বোধ আর আফসোসের অভিনয় ফুটিয়ে বলল, ও সরি, আমি আসলে নিজের দুঃখে কি বলতে কি বলে ফেলেছি। কিছু মনে করো না। কাইফেরও সব তেমন গভীর কিছু ছিল না, স্রেফ সামান্য একটু আকর্ষণের ব্যাপার ছিল আর কি। আনায়া বলল, না, এতে সরি বলার বা আমার কাছ থেকে কিছু লুকানোর তো কিছু নেই। কাইফ নিজে থেকেই আমাকে ওর এক্সের কথা একদম খোলামেলা বলেছে। ও নাকি আগে একটা মেয়েকে ভালোবাসতো। ও মূলত আন্টির মন রাখতেই আর ওনার জেদের কাছে মাথা নুইয়ে এই বিয়েতে রাজি হয়েছে। তবে কাইফ আমাকে স্পষ্ট কথা দিয়েছে, বিয়ের পর ও চেষ্টা করবে ধীরে ধীরে সব কিছু ঠিক করে নেবে এবং আমার কোনো কিছুতেই কমতি রাখতে দেবে না। ও আগে আমাকে সব সত্য বলে দিয়েছে, যাতে পরে আমি ওকে ভুল না বুঝি। হি ইজ সাচ এ নাইস পারসন, তাই না বলো? কলরব গলার স্বর করুণ করে বলল, নাইস পারসন তো অবশ্যই। কাইফ ছেলে হিসেবে তো অসাধারণ। তবে বললেই কি আর মুখ ফুটে অত সহজে অত বছরের ভালোবাসা বলা সম্ভব? বলো, আমি তো নিজের জীবন দিয়ে হাড়ে হাড়ে বুঝি ব্যাপারটা। এই যেমন নিজানাকে তো তুমি নিজের চোখেই দেখেছো, কি মারাত্মক সুন্দর মেয়েটা। আর ওদিকে আমার শেখ নিজানার রূপের কাছে তো সে একেবারে নগণ্য, তুচ্ছ বললেই চলে। তাও আমি এত চেষ্টা করার পরও নিজানার সাথে একটা দিনও মন থেকে সংসার করতে পারলাম না। এখন চিন্তা করো, আমার তো তাও মাত্র বছর দেড়েকের রিলেশন ছিল, তাতেই আমার এই অবস্থা। আর ওইদিকে কায়েফের তো ছিল বছরের পর বছর ধরে গড়ে ওঠা গভীর প্রেম। ও আদতে অতটা বলতে পারবে কি না তা তো সময়ই বলবে। শেষমেশ আবার তোমাদের মিষ্টি সম্পর্কটার করুণ পরিণতিও আমাদের এই বাঙ্গা সম্পর্কের মতো না হয়ে দাঁড়ায়। কলরব একদম নিখুঁত সহানুভূতি আর আফসোসের অভিনয়টা করে কথাটা শেষ করলো। এই পর্যায়ে আয়নার মুখে আর কোনো কথা ফুটল না। একটু আগে পর্যন্ত তার মুখে যে স্বাচ্ছন্দ্য আর হাসি ছিল তা যেন উবে গেল। তার উজ্জ্বল মুখটা এক পশলা মেঘ জমে বিশ্রী রকমের বিরস আর বিষণ্ণ হয়ে উঠল। সে কোনো এক গভীর আর জটিল ভাবনায় তলিয়ে যেতে শুরু করলো। ওদিকে পাশে দাঁড়িয়ে আয়নার এই থমথমে বিষাদগ্রস্ত দশা দেখে কলরব মনে মনে বেশ আনন্দ আর তৃপ্তি পেলে। পুরো বাড়িতে খবরটা ছড়ানোর পর থেকে এক দারুণ হই হুল্লোড় আর উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। আনন্দই যেন পুরো উঠোন গমগম করছে। আরশাদ তালুকদার আর আফতাব তালুকদার আশরাফুলকে সাথে নিয়ে সোজা গ্রামের বড় বাজারে গিয়েছেন মিষ্টি আনতে। পুরো গ্রামে ঘুরে ঘুরে মিষ্টি বিলাবেন তিনি। তার তদারকি চলছে উঠোনের এক কোণে। রান্নাঘরের সম্পূর্ণ দায়িত্ব এখন উর্মি। সে এবারই ছোট ছেলের বউ। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে এতিম হয়েছিল মেয়েটা। সে ছিল কাশেম তালুকদারের এক পুরনো বন্ধুর নাতনি। বন্ধু মারা যাওয়ার পর কাশেম তালুকদার নিজেই তাকে নিজের নাতনির মতো স্নেহে ঘরে তুলে এনেছিলেন আর বরাবরের মতো তাকে আশ্রয়ে রাখতে নিজের একমাত্র ছেলের ছোট ছেলে ইব্রাহিমের সাথে বিয়ে দিয়ে দেন। যখন উর্মির বয়স অনেক কম, কথা ছিল কেবল নামে বিয়ে পড়িয়ে রাখা হবে, বয়স হলে তবেই সংসার। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই ইব্রাহিম বিদেশে পাড়ি জমায়। এই ছোট বউয়ের প্রতি তার কোনো টান ছিল না। উর্মিকে সে সবসময় বাড়ির এক প্রকার কাজের লোক হিসেবেই দেখত। বিদেশ থেকে ফিরে এসে উর্মিকে তো পাত্তাই দিল না, বরং আরেকটা বিয়ে করে বসলো। তবে নিয়তির কি নির্মম পরিহাস! সেই দ্বিতীয় বিয়ের মাত্র 3 মাসের মাথায় জমিদার শত্রুতার জেরে ইব্রাহিম খুন হয়ে গেল। তার সে দ্বিতীয় বউ ইব্রাহিমের মৃত্যুর 7 মাসের মাথায় আবার অন্য জায়গায় বিয়ে করে নিজের মতো ঘর সংসার গুছিয়ে নিয়েছে। কিন্তু যেতে পারেনি শুধু উর্মি, তার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই বিটে ছাড়া তার আশ্রয় দেওয়ার আর কেউ নেই। রান্নাঘরে একলা মনে কাজ করতে গিয়ে আচমকা ভাতের মার গালতে গিয়ে ওর হাত থেকে ভারী হাঁড়িটা ফসকে গেল। ফুটন্ত ভাতের মার আর কিছু গরম ভাত ছিটকে এসে পড়লো ওর নিজের হাতের উপর। অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠল, উফ আল্লাহ! দূর থেকে এতক্ষণ কলরব আর আনায়াকে হেঁটে যেতে দেখছিলাম। কায়েব সেদিকে যাচ্ছিল। ঠিক তখনই ওর নজর পড়ল উঠোনের এক কোণে থাকা উন্মুক্ত রান্নাঘরে দাঁড়ানো উর্মির দিকে। মেঝেতে অনেকগুলো ভাত ছিটকে পড়ে আছে। উর্মি নিজের শরীরে পোড়ার তীব্র যন্ত্রণা ভুলে গিয়ে এক অজানা প্রচণ্ড ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আজ যদি তার শাশুড়ির নজর পড়ে তবে যে কি হুলস্থুল কাণ্ড ঘটবে! তার চেয়ে নিজের হাতটা যদি ভাতের হাঁড়ির উপরে ফেলে আর একটু ফুরিয়ে ফেলা যেত, তবে হয়তো বকা খাওয়ার হাত থেকে বেঁচে
যাওয়া যেত। কি একটা অবুঝ আতঙ্কে উর্মি যেই না হাতটা সে ফুটন্ত ভাতের হাঁড়ির দিকে বাড়িয়ে নিতে গেল, কায়েব এসে খপ করে ধরে ফেললো ওর হাতটা। কি করছেন আপনি? পাগল নাকি? হাত তো পুরো পুড়ে যাবে। কায়েব উৎকণ্ঠিত গলায় বলে উঠল। হঠাৎ কোনো অচেনা পুরুষকে এভাবে হাত ধরতে দেখে ভূত দেখার মতো আটকে উঠল উর্মি। সামনে দাঁড়ানো এই তরুণকে সে চেনে না, তবে পোশাক আশাক দেখে এটুকু সহজে আন্দাজ করতে পারল সে এই বাড়ির একজন সম্মানিত অতিথি। বাড়ির অতিথিদের সামনে যেতে তাকে কড়া বাসায় নিষেধ করে রেখেছেন তার শাশুড়ি জমেলা বেগম। সে এক ঝটকায় কায়েফের হাত থেকে নিজের হাতটা ছিটকে সরিয়ে নিল, তারপর মাথার ঘোমটাটা টেনে মুখটা এক প্রকার আড়াল করে ফেলল। কায়েফ নিজের এমন অনুবৃত্তের আচরণে কিছুটা বিব্রত বোধ করল, তবে মেয়েটার এই করুণ আতঙ্কিত ফর্সা মুখটার পানে চেয়ে একটু নরম হয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলো, আপনার হাতে তো অনেকটাই পুড়ে লাল হয়ে গেছে, এখনই ফার্স্ট এইড বা ভালো কোনো মলম লাগাতে হবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে ওষুধ নিয়ে আসছি। উর্মি ভয়ে ও শঙ্কায় তোতলাতে তোতলাতে বলল, না না, তার কোনো দরকার নেই। আপনি আপনি দয়া করে এখন থেকে চলে যান প্লিজ। কায়েব মনের ভেতর একরাশ অবাক বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা ঠিক কী কারণে এত ভয় পাচ্ছে তা ওর মাথায় ঢুকলো না। হয়তো অচেনা ছেলের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। পরনে সাদামাটা শাড়ি হলেও শরীরে বিবাহিত নারীর কোনো চিহ্ন নেই। বয়সটাই বা কত হবে, বড় জোর 19-20। গ্রামের মেয়েরা কি এখনো এই যুগে এসে শাড়ি এতটা গোমটা টেনে ঘুরে বেড়ায়? জায়গাটা তো মোটো অতটা অজফারা ঘা বলে মনে হলো না। কায়েফ আর কথা না বাড়িয়ে সেখান থেকে ঘুরে চলে গেল। রান্নাঘরের দরজায় এসে উপস্থিত হলেন জামেলা বেগম। মাটির দিকে চোখ পড়তে বিকট আর্তনাদ করে উঠলেন তিনি। হায় হায় রে, মুখ ফুরিয়ে আবার কি অলক্ষণে কাণ্ড করেছে দেহ। এক হাঁড়ি আস্ত ভাত সব মাটিতে ঢেলে নষ্ট করলো রে। একটা কাজও কি এই অলক্ষণী সোজাভাবে করতে পারে না? হুদা হুদা ঘরের অতগুলো অন্ন এভাবে ধ্বংস করলি তুই? চোখের জল টলমল করে উঠে উর্মির। সে ভীষণ ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি ইচ্ছে করে করিনি আম্মা, হাত থেকে ফসকে। কিন্তু ঝামেলা বেগমের রাগ তাতে বিন্দুমাত্র কমল না। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে এক প্রকার তেড়ে এলেন। খপ করে শক্ত মুঠোয় ধরে ফেললেন উর্মি চুলের জুটি। দাঁতে দাঁত চেপে বললেন, ইচ্ছে করে না করলে এত বড় ক্ষতি কি হলো কি করে রে মুখ পুড়ি? শুধু এই মরার বুড়াটার দয়ায় তুই এখন এই বাড়িতে টিকে আসোস আর বসে বসে অন্ন ধ্বংস করতেছস। বুড়ো খালি চোখ বুঝুক একবার, তারপর তোর এই মুখের সাফা আমি কিভাবে বের করি দেখিস। কি হচ্ছেটা কি এখানে? এমন এক পাশবিক দৃশ্য দেখে দরজায় দাঁড়িয়ে কায়েব বাকরুদ্ধ হয়ে গেল। জামেলা বেগম বেশ বিব্রত অপ্রস্তুত হয়ে পড়লেন। চুল ছেড়ে দিয়ে একা একাই গজগজ করতে করতে ভাতের হাঁড়িটা এক পাশে তুলে রাখলেন, তারপর মুখে বার করে সেখান থেকে দ্রুত সরে গেলেন। কায়েব নীরবে চোখের জল ফেলা মেয়েটার দিকে তাকালো। ভয়ে আর অপমানে উর্মির মাথা তখন চিবুকে এসে ঠেকেছে। কায়েব সহজ গলায় বলল, আমি ভেতরে গিয়ে মলমটা নিয়ে এসেছি। উর্মি বেশ শক্ত গলায় বলল, আমার কোনো ওষুধের দরকার নেই। কায়েব কিছুটা জোর দিয়েই বলল, দরকার আছে কি নেই তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। আমার কাছ থেকে নিতে না চাইলে সমস্যা নেই, আপনি নিজে পরে লাগিয়ে নেবেন। আমি মলমটা এখানেই রেখে যাচ্ছি। কথাটা বলে কায়েব টিউবটা উর্মির পায়ের কাছে কাঠের ফিনিটার উপর রেখে অনহন করে বেরিয়ে এলো। পুকুর পাড়ের সরু পথটা নিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা কায়েফের নজরে পড়ল নিজানা। বিশাল এক পুকুর, তার চারপাশটা বেশ চমৎকার ইটের শান বাঁধানো। শীতকাল হয় পুকুরের পানি খানিকটা নিচে নেমে গেছে, তাই প্রায় 15-16 সিঁড়ি পেরিয়ে তবে টলটলে পানির দেখা মেলে। একদম শেষ সিঁড়িতে একলা বসে আছি নিজানা। ভীষণ উদাস আর বিষণ্ণ দৃষ্টিতে সে চেয়ে আছে পানির দিকে। ঘন ঘন হাত দিয়ে চোখের পানি মুছছে। মেয়েটা নীরবে কাঁদছে। কায়েব ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে দাঁড়ালো নিজানার ঠিক পেছনে। কারো উপস্থিতি টের পেয়ে নিজানা চট করে নিজের কান্নাটা চেপে ব্যাকুল শরীরটাকে একদম চুপসে নিল। পেছনে না তাকিয়ে খুব চেপে বলল, অবি, তুই এখান থেকে চলে যা তো, আমার মেজাজ কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে। কায়েব হালকা হেসে বলল, আচমকা তোর মেজাজের আবার কি হলো? নিজানা মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। চট করে পুনরায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। কায়েব নিচু হয়ে জিজ্ঞেস করলো, বসতে পারি? বসো। নিজানা পাশে শান বাঁধানো সিঁড়িতে
বসলো কায়েব। কিছুক্ষণ নীরবতার পর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলতো? তারপর বড় কথায়, এই অভিনবের বিষয়টা কী রে? তুই ওকে কি করে বিয়ে করতে রাজি হতে পারিস? কলরব বা বাড়ির বাকি কেউ হয়তো সবটা জানে না, তবে আমি তো জানি অভিনব আর তুই, ও আমার ছোট ভাই। আমরা স্রেফ ভাই বোন। তপ্ত গলায় কায়েফের কথার মাঝপথে থামিয়ে দিল নিজানা। কায়েফ মৃদু হাসলো। অভিনবের চেয়ে বছর খানেকের বড় নিজানা। তার শারীরিক গড়নের কারণে বোঝা যায় না খুব একটা। ছোটবেলা থেকেই ওরা দুজন খুব ভালো বন্ধু। কায়েফকে বেশ কয়েকবার অভিনবের কথা বলেছ। নিজানা বিরক্ত হয়ে বলল, হাসবে না? বললাম না আমার মেজাজ খারাপ হয়ে আছে। কায়েফ সিরিয়াস হয়ে বলল, তুই আসলে চাষটা কি নিজানা? এসব কেন করছিস? আগে ডিভোর্স যাতে হয় তার জন্য কাঁদতিস, আর এখন কি ডিভোর্স হয়ে যাচ্ছে বলে কাঁদছিস, নাকি অন্য কোনো ব্যাপার? কলরব আবার কিছু করেছে? তোকে নতুন করে কোনো বাজে কথা বলেছে? আমি ওকে ভালোবাসি কায়েব। আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু এত কিছুর পর আমি আর কোনো দিন ওর কাছে পিটতেও পারবো না। ও কেন হুটহাট এমন সব কাণ্ড করে বলো তো? কোনো কিছু করার আগে কেন একবারও ভেবে দেখে না এর পরবর্তী প্রভাবটা কি হতে পারে? সবসময় সব কিছু আমাদের নিজের মর্জি আর আবেগে হওয়া কি সম্ভব? জীবন তো আর ফোনের কোনো অ্যাপ নয় যে মন চাইলে ইনস্টল করলাম আর ভালো না লাগলেই ডিলিট করে দিলাম। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।